রনে বনে জঙ্গলে যেখানেই খুঁজবেন ইয়াশা সাগরকে বাংলাদেশে ওনাকে আর খুঁজে পাবেন না। গতকালকে চিটাগং কিংসের এত বড় একটা জয়, যে জয়ের মাধ্যমে বিপিএলের ফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেল, আপনারা কি কোথাও খেয়াল করেছেন যে ইয়াশা সাগর আছে কিনা? এতদিন যে আমরা ইয়াশা সাগরকে দেখতে পেলাম মাঠের বাইরে, সোশ্যাল মিডিয়াতে, তো কেন গতকাল উনি ছিলেন না? আপনারা কি জানেন ওনার পেমেন্ট নিয়ে ছয় করা হয়েছে? ওনাকে যে টাকা পারিশ্রমিক দেওয়ার কথা ছিল তার 60% তিনি পেয়েছেন। এমনকি যাওয়ার আগে তিনি তিক্ততা নিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন। এমনটা কেন হবে? কেন বলতেছে এই কথা? ওনার পাসপোর্ট আটকে রাখা হয়েছিল। আপনারা বুঝতে পারতেছেন একটা মানুষের পাসপোর্ট আটকে রাখা কতটা ন্যাক্কারজনক কাজ। ভিসা জটিলতা ওনাকে ফেলে দেওয়া হয়েছিল। আপনারা যদি বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক রিশাদ আজিমের একটা রিপোর্টটা দেখেন তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবেন। একটা মানুষের পাসপোর্ট আটকে রেখে যখন তাকে ব্ল্যাকমেল করানো হয় বা কাইন্ড অফ পুশ করানো হয় যে আপনাকে একটা বিজ্ঞাপন করতে হবে যেটি চুক্তিতে ছিলই না, আপনি বুঝতে পারতেছেন এটা কতটা আনপ্রফেশনাল একটা কাজ। এটা শুধুমাত্র আমাদের মতো বাংলাদেশে করতে পারে। সামির কাদির চৌধুরী, আপনি নিজেকে কী ভাবতেছেন? এটা কীভাবে পসিবল আপনার দ্বারা? আপনি শাহেদ আফ্রিদির পেমেন্ট আটকে দিলেন, গ্লোবাল আইকন যাকে বলা হয়। তারপর ইয়াশা সাগর, উনিও তো গ্লোবাল আইকনে আমি বলবো, কারণ অতটা বড় মাত্রা না হলেও উনি যেহেতু ইন্টারন্যাশনাল মিডিয়াতে উনি যুক্ত। উনি কেন আপনাকে থ্রেট দিয়ে নিতে হলো যে আমি সোশ্যাল মিডিয়াতে চলে যাব আপনি যদি আমাকে পাসপোর্ট না দেন? এই ধরনের কথা বলে কেন আপনার থেকে পাসপোর্টটা নিতে হলো? আপনি পারভেজ জীবনকে বলতেছেন আপনি আমাকে খেলাতে সন্তুষ্ট করতে পারেন নাই, তাই আমাকে পেমেন্ট দেবো না। সেম কথা আপনি ইয়াশা সাগরকে বলতেছেন যে আপনি আপনার কাজ সঠিকভাবে সম্পন্ন করেন নাই। এখন পর্যন্ত যেখানে উনি দাবি করতেছে বা ওনার যে ম্যানেজার উনি দাবি করতেছে 30 তারিখের মাঝখানে ওনার 100% পেমেন্ট হয়ে যাওয়ার কথা। আজকে ফেব্রুয়ারি 6 তারিখ, তো উনি এখন পর্যন্ত পেমেন্ট ক্লিয়ার পান নাই। তো জিনিসটি বুঝতে পারতেছেন বাংলাদেশের জন্য কতটা লজ্জাজনক। এই খবরগুলো কিন্তু এখন আর বাংলাদেশের গণ্ডিতে থাকবে না, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে কাভারেজ হয়ে যাবে। তো এইগুলা চিটাগং কিংস কীভাবে করতে পারতেছে এটা আমার বোধগম্য না। এই ধরনের জিনিসগুলো কিন্তু দিন শেষে বিপিএলকে তো কলঙ্ক করতেছে, সাথে বিপিএল তো তুচ্ছ একটা জিনিস, সর্বশেষ বাংলাদেশের মানদণ্ডটাকে নিচে নামায় দিচ্ছে। এমনিতেই বাংলাদেশ একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে, এর মাঝখানে যদি এইবারের বিপিএল বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের মানদণ্ডটাকে আরও কমিয়ে দেয় তাহলে তো সেই দুঃখ আমরা কোথায় রাখবো? সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আপনারা দেখতে পাবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই বিপিএল নিয়ে কত কথা হয়, কারণ এখন তো ওই বড় পরিসরে কোনো খেলা নিয়ে কথা হচ্ছে না, বা আমরা বিপিএল নিয়ে পড়ে আসি, বা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো যখন বড় ধরনের কোনো খেলা হয় তখন কিন্তু টুকটাক এই ধরনের কথাও আপনারা শুনতে পাবেন যে আইপিএল নিয়ে কী হচ্ছে বা বিপিএল নিয়ে কী হচ্ছে বা অন্যান্য লিগে বা আলোচিত ঘটনাগুলি কিন্তু ওইখানে চলে আসে। দেখবেন বাংলাদেশের খেলা হচ্ছে, বিপিএল নিয়ে চর্চা হচ্ছে, তো বুঝতেই পারবেন তখন কিন্তু বাংলাদেশের মানে যে আপনি যে ডাউনগ্রেডে চলে গেছেন এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে। তো এই দায়িত্ব কে নেবে? সামির কাদির চৌধুরী সাহেব, আপনি 12 বছর পরে আসলেন বিপিএল খেলতে, এসে তো আপনি সাফল্য পেলেন, কিন্তু সাফল্যতে পেলেন, সাফল্যের পিছনে যারা রয়েছে নায়ক, আপনি প্লেয়ারদের পেমেন্ট করলেন না সঠিক মতো। তারপর আপনি যে হোস্ট নিয়ে আসলেন, কানাডিয়ান হোস্ট, তার পাসপোর্ট আপনি আটকে রাখতেছেন, তাকে জোর করে বলতেছেন যে আপনাকে একটা টিভি বিজ্ঞাপন করতে হবে এয়ারটেলের সাথে। এটা কোন ধরনের কথা? এটা তো চুক্তিতে ছিল না, আনপ্রফেশনাল। উনি বলতে বাধ্য হচ্ছেন যে আমি আনসেফ। আপনি বুঝতে পারতেছেন একটা মেয়ে যখন বলে আমি আনসেফ ফিল করতেছি, আমি আর বাংলাদেশে থাকতে চাই না, তো এটা কতখানি লজ্জাজনক আমাদের জন্যে। ওনার এই আনসেফটি ইস্যু থাকার কারণে উনি টুর্নামেন্টের মাঝপথে কাউকে না বলে চলে গেছেন। উনি যেভাবে পাসপোর্টটি নিয়েছেন ওইটিও কিন্তু একটি তার তিক্ততার একটা ভাষা ওনার মুখ থেকে প্রকাশিত হয়, কারণ উনি দাবি করেছেন তিনি দুনিয়াতে অনেক জায়গায় তিনি কাজ করেছেন, হয়তো বা ছোটো পরিসরে বড় পরিসরে যেটাই আপনারা ধরে নেন, কিন্তু এরকম আনপ্রফেশনাল কোনো জায়গায় উনি খুঁজে পান নাই যে কথার সাথে কাজ মিল নেই। তো আমরা বাঙালিরা সম্ভবত এটার জন্য মানে একদম 100% অ্যাপ্রোপ্রিয়েট। আমরা একটা মেয়েকে পর্যন্ত সম্মান দিতে জানি না। মেয়ে বলেন ছেলে বলেন এটা মূল কথা না, কথা হচ্ছে যে দিন শেষে আপনাকে কথা দিয়ে কথা রাখতে হবে, আদারওয়াইজ অ্যাজ এ পার্সন অ্যাজ এ ব্র্যান্ড আপনার কোনো ভ্যালু নেই। আপনি যদি শিরোপা জিতে যান, কিন্তু আপনার এই কর্মকাণ্ডগুলো কিন্তু আপনাকে মানে ব্যাকফুটে পুশ করবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। সামির কাদির চৌধুরী সাহেব, তো আপনি কোনভাবে জিনিসটাকে হ্যান্ডেল করতে চাচ্ছেন আমার জানা নেই। এটা যে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করে ফেলছে আপনার তো সেটা বোঝা উচিত। আপনি সব জায়গায় যদি পেমেন্ট নিয়ে এরকম করেন তো এটা তো হচ্ছে না। একটা মেয়ে মানুষের সাথে এরকম করলেন, এবং আপনারা জানেন সারা পৃথিবীতেই মেয়েদের প্রতি কিন্তু সারা বিশ্ব কিন্তু একটু দুর্বল। এটা কোন দিকে দুর্বল মানে তাদের মানে যদি হিউম্যান রাইটসেও যায় বা তাদের কথাগুলো কিন্তু মানুষ শোনে। একটা ছেলে রাস্তায় কান্না করতেছে আর একটা মেয়ে রাস্তায় কান্না করতেছে, আপনি যদি কম্পারেটিভলি তুলনা করেন কার কান্নার প্রতি মানুষের আবেগটা বেশি যাবে, এটা একবার চিন্তা করেছেন কি? ওই ইয়াশা সাগর যদি কোনো কারণে ফেসবুক লাইভ কিংবা তার একটা
পোস্ট তিনি ওইভাবে করে দেন চিটাগং কিংসের বিরুদ্ধে এবং আপনার বিরুদ্ধে, তখন আপনার এবং বাংলাদেশের মানদণ্ডটা কোথায় চলে যাবে একবার চিন্তা করেছেন? তিনি যে তিক্ততা হয়ে বাংলাদেশ ত্যাগ করলো, কেন তিক্ত হয়ে কেন যেতে হবে? উনি তো মধুস্মৃতি নিয়ে বাংলাদেশ ত্যাগ করতে পারত। তিনি যখন বাংলাদেশে এসেছিলেন এয়ারপোর্ট থেকে শুরু করে তিনি যেভাবে ছবি দিয়েছিলেন যে প্রাণবন্ত ছিলেন, যাওয়ার সময় তো এরকম কোনো প্রাণবন্ত রূপ আমরা দেখতে পেলাম না। কেন কেন? তো এই প্রশ্নের উত্তর তো দিতে হবে আপনাদেরকে, কারণ এই প্রশ্নের উত্তর তো জানার অধিকার বাংলাদেশের সকল মানুষের আছে। তো একটা মানুষ একটা ক্লেম করে যাবে, তো সেই ক্লেমের বিরুদ্ধে যদি আপনাদের কোনো প্রুফ থাকে যে কিনা ভুল বলেছে কিনা, সেই জিনিসগুলো আপনারা ক্লিয়ারিফাই করে দেন। হ্যাঁ, ইয়াশা সাগর ভুল বলেছে, এটা যদি আপনারা ক্লিয়ারিফাই করতে না পারেন তাহলে তো আপনারা গিলটি। তো অ্যাজ এ গিলটি আপনাদের তো এত বড় গলায় কথা বলার বা এত মানে কিছুই নাই এখানে, মানে উই ফিল অ্যাশেমড। তো এখানে আর কি বলবো আপনাদের। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। এই কাজের জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে লজ্জা অনুভব করতেছি। ধন্যবাদ সবাইকে।